খেলা জমে ক্ষীর বললেও কম বলা হয়। বিজেপিকে কাবু করতে তৃণমূল যে যে অস্ত্রগুলো প্রয়োগ করছিল সেগুলো সবই এক 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 করে ভোঁতা হয়ে যাচ্ছে। সেটা নতুন করে বাংলা আর বাঙালিকে বোঝাবার কিছু নেই। কিন্তু এবার বিজেপি সেই অস্ত্রগুলোকে তুলে নিয়ে ভালো করে শান টান দিয়ে তৃণমূলের এগেনস্টে প্রয়োগ করছে। আর তাতেই দিদিমণির দলের ছটফটানি, পলায়নী মনোবৃত্তি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আজকেই পরপর পরপর যা ঘটনা ঘটেছে তাতে বলা যেতেই পারে গোলের মালা ইতিমধ্যেই নরেন্দ্র মোদী পরিয়ে দিয়েছেন। আসলে এখানে বাঙালি অস্মিতা এই সব নিয়ে খুব কথা বলা হচ্ছিল। এখন তৃণমূল কংগ্রেসের কতজন এই অস্মিতা শব্দটা এর আগে শুনেছে, এর বানানটা বলতে পারবে, এর মানে কি, এই সব প্রশ্ন তোলা অনর্থক। কিন্তু বিজেপি বহিরাগত বাংলা এবং বাঙালি কালচার বোঝে না। এইটা বাঙালির কাছে এস্টাবলিশ করে বাংলা নিজের মেয়েকেই চায়, তারপর সেই নিজের মেয়ের হাতে ক্ষমতা এলে জি কর কসবা কলেজের মতো ঘটনা ঘটে, সেই সব দেখতে হয়। তো সেই জায়গাটাকে এবার গঙ্গায় ভাসিয়ে দেওয়ার সময় এসছে। বাংলা যে ভাষাটা বোঝে, যে কালচারটা বোঝে, সেইটাকেই প্রমোট করতে হবে এবং বাংলা বাঙালির আত্মসম্মান, বিজেপি যে কতখানি সম্মান দেয় সেই জায়গাটাকে এস্টাবলিশ করতে হবে। আগামীকাল প্রজাতন্ত্র দিবস এবং সবাই জানেন তার আগের দিন ঠিক সন্ধ্যাবেলায় পদ্ম পুরস্কারের তালিকা ঘোষণা করা হয়। এই পদ্ম শব্দ শুনে আবার কেউ বিজেপি বিজেপি ভাববেন না, এটা ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ সম্মান। তো সেই যে তালিকা বেরিয়েছে সেখানে ইতিমধ্যে নিশ্চয়ই ব্রেকিং নিউজ পেয়ে গেছেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি পাচ্ছেন পদ্ম পুরস্কার। এবং শুধু তিনি একা নন, আরও 11 জন, মোট 11 জন বাংলার মহারথীকে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে তুলে নিয়ে এসে, খুঁজে নিয়ে এসে এই দেশের সর্বোচ্চ সম্মান তাদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করছেন নরেন্দ্র মোদীর সরকার। এবং এর পাশাপাশি যে প্রশ্নটা তুলে দিচ্ছেন যে একটা সময় এই মমতা ব্যানার্জির দলকে বাংলা 34টা এমপি দিয়ে পাঠিয়েছিল লোকসভায়, তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যও ছিলেন, সেখানে কজন বাঙালিকে তিনি এই সর্বোচ্চ পুরস্কার নিয়ে এসে দিতে পেরেছিলেন? এবং তার থেকেও বড় কথা, এই মমতা ব্যানার্জি আজকে এমন জায়গায় পৌঁছে গেছেন যে বুলা চৌধুরীর মতো ভারতের রত্নকন্যা তার সম্মান মাটিতে মিশিয়ে দিচ্ছেন নিজের সস্তা রাজনীতি করতে গিয়ে। আর সেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম তো আমরা শুনেছি, তার পাশাপাশি যে বাকিরা পেয়েছেন অশোক কুমার হালদার, গম্ভীর সিং ইয়ঞ্জন, মহেন্দ্রনাথ রায়, রবিলাল টুডু, এরা সকলেই সাহিত্য এবং শিক্ষা এই বিষয়ে পেয়েছেন। এর পাশাপাশি মরণোত্তর হরিমাধব মুখার্জি, তার পাশাপাশি জ্যোতিষ দেবনাথ, কুমার বোস, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তরুণ ভট্টাচার্য এবং তৃপ্তি মুখার্জি তারা আর্ট এই বিভাগে পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার। এবং সরোজ মণ্ডল চিকিৎসা বিজ্ঞানের জন্য পেয়েছেন। এদের নাম কজন বাঙালি জানেন সেটা নিয়েই সন্দেহ আছে, কিন্তু তা সত্ত্বেও এদের যে কাজ, এরা যে সমাজসেবায় যে অসাধারণ কৃতিত্ব রেখেছেন সেই জায়গা কিন্তু নরেন্দ্র মোদী সরকার বলেনি, তাদেরকে কিন্তু সেই শ্রেষ্ঠ সম্মানটা দিয়েছেন। অর্থাৎ বাংলা বাঙালি বিরোধী বিজেপি এই কথা বলতে গেলে এবার বাংলা বাঙালি এই তৃণমূলকে তারা করবে, সেই জায়গাটা কিন্তু কার্যত তিনি এস্টাবলিশ করে দিয়েছেন। তবে এখানেই কিন্তু শেষ নয়। নরেন্দ্র মোদীজি এবার যে উপহারটা বাঙালির জন্য দিতে চলেছেন সেই জায়গাটা কিন্তু আরও মারাত্মক। রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখা গান জনগণ মন আমাদের জাতীয় সঙ্গীত, কিন্তু এবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার লেখা গান বন্দে মাতারাম তাকে জাতীয় গানের মর্যাদা দেওয়ার পুরো প্রস্তুতি চলছে নরেন্দ্র মোদী সরকারের তরফ থেকে। অর্থাৎ জনগণ মন যখন গাওয়া হয় তখন যেরকম আমাদের উঠে দাঁড়িয়ে সম্মান জানাতে হয়, একটা নির্দিষ্ট সুরে সেই গানটা গাইতে হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে সেই গান সমাপ্ত করতে হয়, সেরকম বন্দে মাতরমের ক্ষেত্রেও কিন্তু এইসব নির্দেশিকা আসতে চলেছে। অর্থাৎ বাংলা বাঙালি তাদের কৃষ্টি, তাদের সংস্কৃতি, তাদের ঐতিহ্য সমস্ত কিছুকে যে কতখানি সম্মান দেন নরেন্দ্র মোদী সরকার, সেই জায়গাটা কিন্তু আরও একবার এস্টাবলিশ হতে চলেছে। এবং এর পাশাপাশি যে কংগ্রেস ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসেছেন, ইন্ডি জোটে যে কংগ্রেসের হাত ধরে বসে থাকেন, তারা এই বন্দে মাতরম গান থেকে যে বিশেষ শব্দবন্ধনী বার করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে অপমান করতে চলেছিলেন, সেই জায়গাটাও কিন্তু বাংলা বাঙালির সামনে এস্টাবলিশ হবে। অর্থাৎ বাংলা বিরোধী বিজেপি এই কথা বলে কিন্তু আর কোনো রকম কোনো পার পাবে না, রেয়াত পাবে না। এর পাশাপাশি আরও কতখানি গুরুত্বপূর্ণ, বাংলা নিয়ে কতখানি সিরিয়াস কেন্দ্রীয় নেতৃত্ব সেই জায়গাটা দেখুন।
বাংলার মনীষীদের নাম ভুলে অস্বস্তি কেন্দ্রীয় নেতাদের বঙ্গ সংস্কৃতি শেখাতে এবার শিক্ষক নিয়োগ করছে কেন্দ্রীয় বিজেপি। দেখুন, বিজেপির যে কেন্দ্রীয় নেতারা এই রাজ্যে আসেন তারা বাঙালি নাম উচ্চারণ করতে গিয়ে অনেক সময়ই হোঁচট খান, এবং খুব স্বাভাবিক, কেননা বাঙালিদের যেরকম খটোমটো নাম হয় সেটা বোধহয় ভারতবর্ষের অন্যান্য জায়গায় সেইভাবে হয় না, দাক্ষিণাত্যের কিছু জায়গায় যদি বাদ দিই। যেমন আমার নামই ধরুন শুদ্ধশীল, অনেকেই উচ্চারণ করতে বুঝতে সেটা বেশ থমকে যেতে হয়। তো বাঙালি নামের মধ্যে কিন্তু একটা শক্ত ব্যাপার রয়েছে। এখন অন্যান্য রাজ্যের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো প্রবলেম হয় না, যে সেখানে যে সম্মানটা তারা দিচ্ছেন সেটাকে কিন্তু মাথায় করে রাখা হয়। কিন্তু বাঙালি একটু আঁতেলের জাত, সেখানে ওই সামান্য উচ্চারণ ভুল হলে, এবং সেটা নরেন্দ্র মোদী অমিত শাহের মতো নেতাদের মুখ থেকে যদি ভুল হয়ে যায়, বিজেপির কেন্দ্রীয় নেতাদের যদি মুখ থেকে ভুল হয়ে যায়, সেটা নিয়ে একদম রেড়ে 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 করে নেমে পড়ে। এই রাজ্যে সরকারি চাকরি নেই, চূড়ান্ত দুর্নীতি হচ্ছে, সেই সব নিয়ে মাথা ব্যথা নেই, কোন উচ্চারণটা ভুল হলো সেইটা নিয়ে সেটা নিয়ে বেশ চর্চা চলে। এখন যারা ডেডিকেটেড ভোটার, যারা ঠিক করে নিয়েছেন যে পরিত্রাণ পেতে হিন্দু বাঙালি হিসেবে বেঁচে থাকতে বিজেপিকে ভোট দিতে হবে, সেখানে তাঁরা নরেন্দ্র মোদী বা অমিত শাহজি বা অন্যান্য বিজেপি নেতারা যদি এরকম কোনো উচ্চারণে ভুল করেন, খুব একটা কিন্তু তারা প্রভাবিত হবেন না। তার জন্য যে তারা বিজেপিকে ভোট দেবেন না এমনটা নয়। কিন্তু এইটা নিয়ে যারা চর্চা করেন তারা হয়তো শেষ পর্যন্ত বিজেপিকে ভোটটা দেবেন না, কিন্তু বাংলার যে শিক্ষিত সমাজ রয়েছে, তাদের যে আত্মসম্মানের জায়গাটা রয়েছে, তাদের যে কৃষ্টির জায়গাটা রয়েছে, সেটাকে কিন্তু পূর্ণ সম্মান দিতে চায়। বিজেপিও বুঝতে পারছে যে বাংলাকে যদি বাংলার মতো করে বুঝতে হয়, তাহলে এই সব ক্ষেত্রে খুব ছোট্টখাট্ট সূক্ষ্ম ব্যাপার রয়েছে, কিন্তু এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই একবার ভাবুন, বাংলাটা না জিতলে বিজেপির কী এসে যায়? দেশের এতগুলো রাজ্যে তারা ক্ষমতা চালাচ্ছে, বাংলা এখনও তারা দখল করতে পারেনি। বাংলা থেকে এই যে 12 জন এমপি গেছে, তারা না গেলেও নরেন্দ্র মোদী সরকারের পতন হয়ে যাবে সেরকম নয়, অন্যান্য রাজ্য থেকে আরও আসন বাড়বে, সেই সম্ভাবনা ভবিষ্যতে রয়েছে। কিন্তু তা সত্ত্বেও বাংলা নিয়ে কতখানি গুরুত্ব তারা দিচ্ছেন যে তাদের এত কাজের মাঝখানেও বাংলা উচ্চারণ শুদ্ধভাবে হবে, যাতে বাঙালি সেন্টিমেন্টে একটুও আঘাত না লাগে এবং এই নিয়ে কোনো রকম ভুল বোঝাবুঝির জায়গা না থাকে। এই জায়গাতে এসেও এতখানি উচ্চ জায়গাতে থেকেও তারা নতুন করে শিক্ষক নিয়োগ করে নতুন করে বাংলা শব্দ শুনছে। এবং আপনাদের অনেকেই মনে হতে পারে যে ঠিক আছে, বাংলা, বাঙালি, অস্মিতা, পুরস্কার, এই শিক্ষক নিয়োগ, এই সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু মূল কাজ তো হচ্ছে নির্বাচনটা জেতা, সেইটার কথা কি বিজেপি ভুলে গেছে? না, ভোলেনি। সেখানেও বাঙালি অস্ত্রেই শান দেওয়া হচ্ছে, এবং সেখানে একটা কিন্তু দুর্দান্ত স্টেপ তারা নিয়েছেন। আপনারা জানেন যে 11 জনের একটা কমিটি তৈরি করা হয়েছে, যারা বেসিক্যালি সংকল্পপত্র বা যেটাকে আমরা সোজা বাংলায় ইস্তেহার বলে জানি, সেই জায়গাটা তারা তৈরি করবেন। এবং সেখানে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা প্রত্যেকেই বাঙালি, এবং বাঙালি অস্মিতাটা তারা যে খুব ভালো করে বোঝেন, বাংলার পালসটা খুব ভালো করে বোঝেন, বাংলার মানুষ কী চায়, কোনটা এলে এই ইস্তেহারে বাংলার মানুষ দুর্দান্তভাবে রেসপন্স করবেন, বুঝতে পারবেন, দেশের উন্নয়নের সঙ্গে মিলতে পারেন, সেই হিসেবেই কিন্তু এই কমিটিটা তৈরি করা হয়েছে। এখানে চেয়ারম্যান করা হয়েছে তাপস রায়কে। অনেকেই নাক কুচকোচ্ছেন যে তৃণমূল থেকে এসেছেন, বিজেপিতে এসেছেন, আর এরকম দায়িত্ব দিয়ে দেওয়া হলো। দেখুন, এখানে দুটো বার্তা পরিষ্কার। নাম্বার 1 হচ্ছে যে দল থেকেই আপনি আসুন না কেন, এখানে যদি আপনি বিজেপির সঙ্গে নিজেকে সম্পৃক্ত করে ফেলতে পারেন, তাহলে বিজেপিতে পূর্ণ সম্মান পাবেন। ওই বহিরাগত বলে আপনার গায়ে ট্যাগটা লাগানো থাকবে না, কিন্তু নিজেকে আগে প্রমাণ করতে হবে। 2 নম্বর, এই তাপস রায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে এতদিন ঘর করে এসেছেন, সুতরাং সস্তা রাজনীতির যে জায়গাটা তৃণমূল করে আসে, সেটার অ্যান্টিডোট কিভাবে তৈরি হতে পারে তাপস রায় খুব ভালো করে জানেন। পরিপক্ক রাজনীতিবিদ, দীর্ঘদিন রাজনীতির ময়দানে রয়েছেন, তাই তাকে কিন্তু চেয়ারম্যান করা হয়েছে। কনভেনার একদিকে অশোক লাহিড়ির মতো মানুষকে বসানো হয়েছে, প্রচণ্ড গুরুত্বপূর্ণ ব্যক্তি। যদি বিজেপি সত্যিই ক্ষমতা আসে, এই রাজ্যের পরবর্তী অর্থমন্ত্রী তিনি হবেন, এবং পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থা যে কতখানি ঝাঁঝরা হয়ে আছে, এই মানুষটা থেকে ভালো ব্যাখ্যা কেউ করতে পারে না, তাকে কনভেনার করা হয়েছে। কো কনভেনার অগ্নিমিত্রা পালকে নিয়ে আসা হয়েছে, যিনি মহিলাদের যে জায়গাটা রয়েছে সেটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন। এর পাশাপাশি মেম্বার যাদের করা হয়েছে সেখানেও চমক রয়েছে। চিত্তরঞ্জন মণ্ডল, মনস্টিজ্ঞা যিনি উত্তরবঙ্গ থেকে আসছেন, উত্তরবঙ্গের চাওয়া পাওয়া তিনি অনেক ভালো করে বুঝতে পারবেন। স্বপন দাশগুপ্ত একজন অত্যন্ত অভিজ্ঞ মানুষ, জার্নালিস্ট, পণ্ডিত ব্যক্তি, দীর্ঘদিন বিজেপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রেখেছেন, এবং বাংলার যে ডিম্যান্ডটা, বাংলার যে জায়গাটা, সেটা তার থেকে ভালো খুব কম লোকই বসেন, সেই রকম মানুষকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে। শিশির বাজোরিয়া,
তিনিও বিজেপিতে দীর্ঘদিন রয়েছেন, এবং যে নন বেঙ্গলি সেগমেন্টটা রয়েছে, বাংলাতে তো প্রচুর অবাঙালি মানুষ রয়েছে, তারা আমাদের থেকে অনেক বেশি বাঙালি হয়ে উঠেছেন এখন, তাদের সেন্টিমেন্টটা বোঝা। শিশির বাজরিয়া সেই জায়গাটা করবেন, বৈশালী ডালমিয়া সেই জায়গাটা দেখবেন, অনির্বাণ গাঙ্গুলির মতো পণ্ডিত মানুষ তাকে রাখা হয়েছে। আবার অন্যদিকে দেবজিৎ সরকার, যাকে মুখপাত্র করা হয়েছে, প্রধান মুখপাত্র করা হয়েছে, প্লাস তিনি আইনজীবী, সুতরাং এই যে জায়গাটা তৈরি হবে এখানে আইনের যে জায়গাটা রয়েছে সেটাও তিনি খুব ভালোভাবে দেখতে পাবেন। কতখানি ব্যালেন্সড কমিটি, কতখানি ভাবনা চিন্তা করে কমিটি, এবং পুরোটা বাঙালির উপর ছাড়া হয়েছে। ওই কেন্দ্র থেকে চাপিয়ে দেওয়া হবে তা কিন্তু নয়, অর্থাৎ এখানে বাংলায় বিজেপি এলেই পুরোটা কেন্দ্র থেকে চালাবে, এই যে ভাঁওতাবাজিটা করে বারবার বোকা বানানো হয় বাংলার মানুষকে, সেই সুযোগ কিন্তু বিজেপি এবার দিতে চাইছে না। এবার এই যে গোলগুলো পরপর 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 বিজেপি দিয়ে যাচ্ছে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দিয়ে যাচ্ছে, তাতে কিন্তু ছটফটানি বাড়ছে, হাঁস ফাঁস অবস্থা হয়ে যাচ্ছে শাসক দলের। কী করে বলছি, এত কিছুর পরে তারা বুঝতে পারছে তাদের অস্ত্র ভোঁতা হয়ে গেছে, সেই জন্য তারা যে অস্ত্রটা মার্কেটে ছেড়েছে না, নতুনভাবে প্যাকেজিং করেছে, সেটাকে বিজেপির বদনাম করার জন্য, বিজেপিকে দুষ্ট করার জন্য তাকে কাজে লাগানো হয়েছিল। কার কথা বলছি? হুমায়ুন কবিরের কথা বলছি। যে হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসেরই প্রোডাক্ট, কেননা নতুন দল খুলে ফেলেছে, সেই লোকটাকে এখনও এমএলএ হিসেবে সাসপেন্ড করেনি, তাকে ডেকে জিজ্ঞাসাবাদ অবধি করেনি, শোকজ অবধি করেনি। তাহলে বুঝতে পারছেন এই হুমায়ুন কবির কাদের প্রোডাক্ট। তো যাই হোক, সেই হুমায়ুন কবিরকে দিয়ে হঠাৎ করে বলিয়ে দেওয়া হলো বিজেপির সমর্থনে সরকার গড়বেন। এই হুমায়ুন কবির নাকি 100-র উপর আসন পাবে না, এবং তারপর বিজেপি তাকে সমর্থন করবে, তাকে মুখ্যমন্ত্রী বানিয়ে, এবং প্রচার করা শুরু হয়ে গেল যে দেখুন হুমায়ুন কবির তো অ্যাকচুয়ালি বিজেপিরই প্রোডাক্ট, বিজেপির সঙ্গে হাত মিলিয়ে করছে। আরে ভাই, বিজেপির প্রোডাক্ট তো বিজেপি নেতাদের যেরকম করে কেস দাও, শুভেন্দু অধিকারীকে যেভাবে কেস দাও না এই হুমায়ুন কবিরের বিরুদ্ধে, কিচ্ছু করছো না তো। কোটি কোটি টাকা তুলে যাচ্ছে লোকটা, সেই নিয়ে একটা প্রশ্ন অবধি করছো না। যখন ওই বাবরি মসজিদ করতে চাইছে, হাজার হাজার পুলিশ পাঠিয়ে তাকে প্রোটেকশন দিচ্ছ, ইয়ার কি চলছে, কেউ কিছু বোঝে না। এইটা করে বিজেপির সঙ্গে হুমায়ুনের একটা আঁতাত আছে, এই বলে হিন্দু ভোটে ধাক্কা দেওয়ার চেষ্টা করা হলো। কিন্তু সাথে সাথে এই রাজ্যে একজন চৌকিদার আছেন, ভয়ঙ্কর রকমের চৌকিদার, তিনি হচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সপাটে এমন ছক্কা মারলেন, হুমায়ুন কবিরের এইসব প্যাঁতারা একদম মাঠের বাইরে বেরিয়ে গেল। 6 দেবেন না, 8 দেবেন না, 12 দেবেন, আপনাদের ব্যাপার। পরিষ্কার বলে দিলেন বিজেপি ক্ষমতায় এলে মুঘল পাঠানের নাম মুছবে, হুমায়ুনের সঙ্গে আঁতাদের কোনো ব্যাপার নেই। বাবরি মসজিদ করবে, বাবরি মসজিদ করা দেখিয়ে দেবে কি করবে বিজেপি তখন। তো সেই জায়গাটা কিন্তু তিনি স্পষ্ট করলেন। বিজেপি স্ট্যান্স খুব ক্লিয়ার যে দেখুন, মসজিদ যাদের আস্থার জায়গা আছে তারা করবেন, মন্দির যাদের আস্থার জায়গা আছে তারা করবেন, চার্চ যাদের আস্থার জায়গা আছে তারা করবেন, কিন্তু বাবরের নামে কেন হবে? এই বাবরের সঙ্গে পশ্চিমবঙ্গের কী সম্পর্ক আছে? এবং এই বাবর যে হিন্দু নারীদের উপর এই ভয়ঙ্কর অত্যাচার চালিয়েছে, তার নামে এখানে মসজিদ হবে, আর সেটা বিজেপি বসে বসে দেখবে? সুতরাং ওই হুমায়ুন কবির কি বলল, মনের মাধুরী মিশিয়ে প্যাকের অফিস থেকে তার জন্য কি ইনস্ট্রাকশন এসছে, 14 তলা থেকে কী এসছে, ওই জায়গাটা বিজেপি পাত্তাও দেয় না। আর যে মুহূর্তে শুভেন্দু অধিকারী এই অ্যাটাকটা করে দিয়েছেন না, সাথে সাথে ল্যাজ গুটিয়ে পালিয়ে গেছে হুমায়ুন কবির। বলছে না না, আমি ওইভাবে বলতে চাইনি, আমি 100-র উপর আসন পাবো, যে দল তখন সমর্থন করবে তাদের নেবো, এই ওই সেই বলেছে। সুতরাং এই হুমায়ুন অস্ত্রটাও কিন্তু ভোঁতা হয়ে গেল। কিন্তু আপনারা যদি মনে করেন যে শুভেন্দু অধিকারী এই হুমায়ুন কবিরকে একটু টাইট দিয়ে ব্যাপারটা ছেড়ে দিয়েছেন, তা তো নয়। তাকে চৌকিদার কেন বলছি? প্রতিটি জায়গায় প্রতিটি মুহূর্তে তার নজর রয়েছে, এবং তৃণমূলকে যে 1 ইঞ্চিও জমি ছাড়া হবে না, ওই তৃণমূলের অস্ত্রই তৃণমূলকে বধ করা হবে, সেই জায়গাটা তিনি এস্টাবলিশ করে দিচ্ছেন। দেখুন, এসআইআর চলছে, স্বচ্ছভাবে চলছে, এবং সেই জায়গাটায় যে আটকানো যাবে না, ভোটে যেতে যাবে না, এটা বুঝতে পেরে গেছে বোধহয় এই উন্নয়ন বাহিনী। আর সেই জন্যই এখন থেকে বিজেপি কর্মী সমর্থকদের সন্ত্রাসের পরিবেশে, ভয়ের পরিবেশে, ভয় ভীতির জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, যাতে করে সাধারণ মানুষ, ভোটাররাও প্রভাবিত হয় এবং ভাবে যে ভাই যদি বাই চান্স হেরে যায়, আমাদের কি সর্বনাশ করে এরা ছেড়ে দেবে। ভাবুন একবার, কতখানি নোংরা রাজনীতি, সস্তা রাজনীতি, বদমাইশির রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে। এবং সেখানে বাঁকুড়ার ওন্দাতে এক বিজেপি কর্মী রয়েছেন, তার বৃদ্ধ বাবা মা রয়েছে, বাইরে থেকে শিকল তুলে দিয়ে পেট্রোল ঢেলে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। তারা চিৎকার চেঁচামেচি করে কোনো রকমে বেঁচে গেছেন ঈশ্বরের অসীম করুণায়। কিন্তু একজন এরকম কর্মী, যিনি মানে সেইভাবে শীর্ষ নেতা তো নন, খুব বড় নেতা তো নন, তিনি বিপদে পড়েছেন, তার পাশে গোটা বিজেপি দাঁড়িয়ে গেছে। সেখানকার স্থানীয় বিধায়ক অমরনাথ শাখা, তিনি প্রথম দিন থেকে আছেন, শুভেন্দু অধিকারী গতকাল চলে গেছেন, সৌমিত্র খাঁ চলে গেছেন, মানে ছাড়ার কোনো ব্যাপার নেই। পাশে দাঁড়িয়েছেন, লম্বা মিছিল করেছেন, একে যা যা অর্থনৈতিক সাপোর্ট দেওয়ার সেটা তো করছেন, তার পাশাপাশি পুলিশকে টাইম বেঁধে দেওয়া হয়েছে। কী বেঁধে দেওয়া হয়েছে? যে আপনারা এই সময়ের মধ্যে ব্যবস্থা নিন, নাহলে হাইকোর্টে দেখা হবে। এবার আপনারা বলবেন হাইকোর্টে
তো এরকম অনেক যাওয়া হচ্ছে, আর কত দেখবে, হাইকোর্ট তো দেখে বসে আছে, আর এখানেও এরাও সেই হাইকোর্টের কথা শুনে বসে আছে, এটা তো কোনো নিয়মই মানে না। ব্যাপারটা তা নয়, ব্যাপারটা হচ্ছে ভাই তোমরা যে যত এরকম লাভ হবে না, আমরা এক জায়গায় আছি, আমরা ইউনাইটেড আছি, হিন্দু হিন্দু ভাই ভাই আছি, এবং কোনো কর্মীর ভয় পাওয়ার কোনো জায়গা নেই। হ্যাঁ, এদের অত্যাচার আসবে, কিন্তু সেই অত্যাচারটাকে প্রতিহত করার জন্য আমরা ইউনাইটেড থাকব, এবং তারপরে এর বদলা হিসাব যাই বলুন সেটা ঠিক সময় মতো হবে। ওয়েট করো না একটু, শুধু ভয় পাওয়ার কোনো জায়গা নেই। এরা সব কিছু হারিয়েছে, জিততে পারবে না, সেই জন্য এই রাস্তায় নেমে এসছে, কিন্তু এদেরকে সবক শেখানো ঠিক জায়গাতেই হবে। অন্যদিকে আর একটা জিনিসও শুভেন্দু অধিকারী করেছেন, সেটা হচ্ছে যে ভোটের আগে একটা নতুন স্ট্র্যাটেজি নেওয়া হয়েছিল। লক্ষ্মীর ভাণ্ডার, যে গ্রামগুলোতে বিজেপি লিড পায় সেখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে। গত কয়েক মাস ধরে তাদেরকে টাকা দেওয়া হচ্ছে না, প্রায় 6 মাস ধরে এই টাকাটা আটকে রেখে দেওয়া হয়েছে। একটাই কারণ, এরা বিজেপিকে ভোট দেয়। এখন লক্ষ্মীর ভাণ্ডার তো কারোর বাপের সম্পত্তি নয়, আমার আপনার ট্যাক্সের পয়সা সরকার দিচ্ছে সাধারণ মানুষকে। যদিও সেটা অনেক জায়গায় নয়ছয় হয়, তবুও ঠিক আছে, মহিলাদের জন্য যদি দেওয়া হয় তাহলে সে কাকে ভোট দেবে তার উপর ডিপেন্ড করবে। মানে আমার আপনার ট্যাক্সের পয়সায় এরা ভোট কিনে এইসব রাজত্ব করবে, সেই জিনিস তো চলতে পারে না। কিন্তু ভালো কথা এরা শোনে না। এখন এই জায়গাটা নিয়ে মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে চলে গেছেন এই গ্রামের মহিলারা। এই মা দিদিরা গিয়ে পরিষ্কারভাবে অভিযোগ জানিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ 6 মাস ধরে। এবার এই যে অরাজকতাটা শুরু করার চেষ্টা করছে, অর্থাৎ ভোটের আগে একটা সিম্পল মেসেজ দেওয়া যে ভাই আমাদের যদি ভোট না দাও লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো, এই করে কি ভোটে জেতা যায়? আরে উন্নয়নের কথাটা বলো। যাই হোক, সেটা হাইকোর্টে টেনে নিয়ে যাওয়া হয়েছে, এবং মহামান্য হাইকোর্টের নির্দেশেই এবার সেই রাস্তাটাও খুলে যাবে। অর্থাৎ ওই ভয় দেখিয়ে গায়ের জোরে ভোটের যে রাস্তা সেটাকেও বন্ধ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ চারিদিক থেকে কিন্তু বিজেপি ঘিরে ফেলছে, শুধুমাত্র বাঙালি অস্মিতা, শুধুমাত্র ভোটের অঙ্ক এইসব নয়, যেখানে যেখানে ছোট 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 ভুল ত্রুটি আছে সেগুলো সংশোধন করতে হবে। ইউনাইটেড একটা ব্যারিকেড হিসেবে একটা আর্মির মতো করে এই যুদ্ধটা লড়তে হবে, নাহলে বাঙালি হিন্দুকে 26-এ বাঁচানো যাবে না। এবং 26 কিন্তু শেষ সুযোগ, অল আউট যেতে হবে, কোথাও কোনো ছাড়ের জায়গা নেই। সেই জায়গাটা কিন্তু প্রতি মুহূর্তে প্রতি পদে বিলিভ করাচ্ছে বিজেপি, এবং যত দিন যাচ্ছে, যত এগুলো মানুষের চোখের সামনে আসছে, তত তত কিন্তু শাসকের জয়ের রাস্তাটা শূন্য থেকে মহাশূন্যের দিকে মিলিয়ে যাচ্ছে। কি বলবেন বিজেপির এই ওভারঅল স্ট্র্যাটেজি নিয়ে, বাংলা এবং বাঙালিকে এই ভাবনা চিন্তা নিয়ে, এবং যেভাবে রাজনৈতিকভাবে এবং অন্যান্যভাবে 26কে লক্ষ্য রেখে এগোচ্ছে সেই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।